হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাস। তোমরা যে সমস্ত স্টুডেন্ট প্রতিদিন আমাদের ফোন করছো, তাদের অনেকেরই মধ্যেই কনফিউশন তৈরি হচ্ছে যে তারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভর্তি হতে চায় ডিস্টেন্স মোডে, যারা এর আগে পড়াশোনা ছেড়েছে দীর্ঘদিন, নতুন করে পড়াশোনা করতে চায়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা দিতে চায়, তো তারা কোন বোর্ডে ভর্তি হবে সেই নিয়ে তাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আমরা কোন বোর্ডে ভর্তি হলে দ্রুত এবং সহজে আমরা আমাদের ডিগ্রিটা পাবো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করবো। তা সেক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন আছে। আমাদের রাজ্য সরকারের একটি বোর্ড আছে এবং কেন্দ্র সরকারের একটি ওপেন বোর্ড আছে, যেখান থেকে ছাত্ররা মনে করলে তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যে বোর্ড সেটা হচ্ছে NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, আর যেটা রাজ্য সরকারের বোর্ড সেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এই দুটো বোর্ড আমরা একটা তুলনামূলক আলোচনা করব যে কবে তৈরি হয়েছিল, সিলেবাস কী হিসাবে তৈরি হয়, মানে কোন বোর্ডের কোন সিলেবাস ফলো করে, বছরে কবার পরীক্ষা হয়, কি কি সুবিধা পাওয়া যায়, কত দ্রুত কোন বোর্ড থেকে পাশ করা যায়, কোন মাধ্যমে বাংলা ইংরাজি কোন মাধ্যমে কোন বোর্ডে পরীক্ষা দেওয়া যায়, এই বিষয় নিয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে আমাদের পক্ষে কোন বোর্ডে ভর্তি হওয়াটা সুবিধাজনক হবে। তো শুরু করা যায়। তো আমরা যদি প্রথমে বোর্ড দেখি, তাহলে বোর্ড আমাদের কি আছে, যে বোর্ড আছে কি, একটা হচ্ছে RMB বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যেটা আমরা ইন জেনারেল বলে থাকি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, আর একটা হচ্ছে NIOS বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটা কোন সময়ে শুরু হয়েছিল না, শুরু হয়েছিল যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেটা শুরু হয়েছিল 1998 সালে, এবং 2002 সালে এর কাজ শুরু হয়। যা প্রথমে যখন এটা তৈরি হয় তখন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ড আছে সেই বোর্ডের আন্ডারে এটা কাজ করতো। পরে 2001 সালে আমাদের বিধানসভায় একটি আইন পাস হয়, এবং সেই আইন পাস অনুযায়ী এটা একটা আলাদা বোর্ড তৈরি হয়, এবং বর্তমান যে নাম, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, এটা 2006 সাল থেকেই বর্তমান নামটা নেওয়া হয়েছে। যদি আমি অন্যদিকে NIOS এর কথা বলি, তাহলে NIOS 1986 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP, এই অনুযায়ী 1989 সালে নভেম্বর মাসে এটা তৈরি হয়েছিল, এবং 2002 সালে এর তখন প্রথমে যখন তৈরি হয় এর নাম ছিল ন্যাশনাল ওপেন স্কুলিং, ন্যাশনাল ওপেন স্কুলিং, কিন্তু পরবর্তীকালে 2002 সালের নাম হয় NIOS, যেটা এখন বর্তমান নাম আছে। তাহলে বোর্ডের অ্যাকচুয়াল নাম, বর্তমান নাম এটার কি আছে, রবীন্দ্রমুক্ত যেটা বর্তমান নাম সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, আর NIOS এর বর্তমান নাম, পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বোর্ড, 98 সালে তৈরি হয়েছিল। এটা রাজ্য সরকারের বোর্ড, বর্তমান যে নাম এটা 2006 সালে নেওয়া হয়েছে। আর NIOS হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 89 সালে তৈরি হয়েছিল, এবং বর্তমান যে নাম এটা 2002 সালে নেওয়া হয়েছে। এবার যদি আমরা দেখি যে বোর্ডের সমস্ত ইনফরমেশন তুমি যদি নিজে থেকে সার্চ করতে চাও, তাহলে তুমি কোন জায়গায় যাবে, সেই ওয়েবসাইট মাধ্যমে, বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দিয়ে যেতে পারো, wbcros.ac.in, HTTPS এটা দিতে হয়, দিলে সরাসরি ঢোকা যায় wbcros.ac.in, আর NIOS এর হচ্ছে www.nios.ac.in। এই হচ্ছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা বিভিন্ন ইনফরমেশন এখান থেকে পাবে। মিডিয়াম স্টাডি কি, কোন মাধ্যমে পড়াশোনা হয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পুরোটাই বাংলা মাধ্যমে পড়াশোনা হয়। আর NIOS যেহেতু এটা কেন্দ্র সরকারের বোর্ড, ফলে এটা মেনলি ইংলিশ এবং হিন্দি এই দুটো মাধ্যমে পড়াশোনা করা হয়, এবং প্রত্যেকটা রাজ্যে, ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে NIOS এর সেন্টার আছে। তো যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের মাতৃভাষা যেটা তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ,
সেই অনুযায়ী পরীক্ষা দেওয়া যায়। যেমন বাংলাতে পরীক্ষা দেওয়া যাবে, তামিলে পরীক্ষা দেওয়া যাবে, গুজরাটিতে পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে, তেলেগুতে পরীক্ষা দেওয়া যাবে। মোটামুটি যে যার মাদার টাং আছে সে তার মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে। কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় হিন্দি ইংরাজিতে। এবারে কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি তোমার মিডিয়াম সিলেক্ট করো, যখন তুমি ফর্ম ফিল আপ করছো সেরকম মিডিয়াম অপশন আসবে। সেই মিডিয়াম যখন অপশন আসবে, তুমি যদি সেখানে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, যে তুমি বাংলা তুমি সিলেক্ট করলে যে আমি বাংলায় পরীক্ষা দেবো, তখন তোমার সামনে যে যে স্কুলগুলোতে বাংলা অপশন দেয় সেইগুলোতে আসবে। আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে যদি কেউ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এনআইএস থেকে বাংলা মাধ্যমে দিতে চায়, বাংলা মিডিয়ামে, তাহলে সে কোন কোন সাবজেক্ট তার বাংলাতে প্রশ্ন আসবে এবং সে স্টাডি মেটেরিয়ালও বাংলায় পেতে পারবে, এটার একটা ভিডিও আমরা বানিয়ে দেবো। যদি আমরা হেডকোয়ার্টারের কথা বলি, তাহলে এনআইওএস এর হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা। এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, কিন্তু দিল্লির কাছাকাছি নয়ডা হচ্ছে হেড অফিস। আর আরসি অর্থাৎ এটাকে আমরা বলছি রিজিওনাল সেন্টার। এই রিজিওনাল সেন্টার, প্রত্যেকটা রাজ্যে একটা করে রিজিওনাল সেন্টার আছে। আমাদের পশ্চিমবঙ্গের যে রিজিওনাল সেন্টার সেটা কলকাতায় সল্টলেকের সেক্টর 3-তে আছে। আর এটার হেড অফিস হচ্ছে বিকাশ ভবন, কলকাতা, যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এবার যদি আমরা দেখি যে কোন বোর্ড কি কি পরীক্ষা অর্গানাইজ করে, তো প্রথমে যদি আমি এক্সাম দেখি, সেক্ষেত্রে যদি আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় দেখি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে জেনারেল এক্সাম বা যেটা পাবলিক এক্সাম আমরা বলছি, সেটা কেবলমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো কোর্সেই এরা কন্ডাক্ট করছে, এটা জেনারেল এক্সাম করছে। আর যদি এনআইওএস এর ক্ষেত্রে সেটা দেখি, তাহলে এনআইওএস একটা পাবলিক এক্সাম করছে, যেটা বছরে মেনলি দুবার হয়, একটা এপ্রিল আর একটা অক্টোবরে। আর একটা ওডি মোডে হয়, আমরা আগেই জাস্ট ভিডিও করলাম যেটা, সেটা হচ্ছে যে অন ডিমান্ড এক্সাম। এই অন ডিমান্ড এক্সাম যদি কেউ ফেল করে গিয়ে থাকে, তাহলে 1 মাসের মধ্যেই সে পুনরায় পরীক্ষা দিতে পারে, সেটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম, ওডিই বলে। আর একটা হচ্ছে ওবিই, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এটার আমরা একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যে যারা মনে করছে যে তাদের ছাত্র ছেলেদের তারা ইংলিশ মিডিয়ামে পড়াবে, গ্রামে তার সেই ফেসিলিটি নেই, সে বাংলা মিডিয়ামে পড়াতে তার সন্তানকে বাধ্য হচ্ছে, কিন্তু সে চায় যে তার বাচ্চা বাংলা মিডিয়ামের সাথে সাথে যেন ইংরেজি মিডিয়ামে পড়তে পারে সিবিএসই সিলেবাস অনুযায়ী। তো এনআইওএস সেই অপশন দেয়, এটা হচ্ছে বলে ওপেন বেসিক এডুকেশন, ঠিক আছে। এটা 1 থেকে 9 অবধি এখানে পড়া যায়, এবং এটায় ভর্তি হতে গেলে তার কোনো কাগজপত্র কিছু লাগে না, কেবলমাত্র আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট হলেই ভর্তি হওয়া যায়। কিছু ভোকেশনাল কোর্স আছে, বি কিপিং, তারপরে ফার্মিং, বিভিন্ন ধরনের ভোকেশনাল কোর্স এখানে আছে। কিছু ভোকেশনাল কোর্স এনআইএস করায়। আর একটা হচ্ছে ডিএলএড করায়, যে ডিএলএড এর আগে 2017-18 সাল নাগাদ শেষ ডিএলএড করানো হয়েছিল, তারপর থেকে এনআইএস এর ডিএলএড করাচ্ছে না। একটা কথা এখানে বলে দিই যে ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, এবং এই ডিএলএড কিন্তু যারা এনআইএস থেকে ফ্রেশার স্টুডেন্ট হিসেবে করেছে, অর্থাৎ চাকরি করতো না, কিন্তু কোনো একটা স্কুলের 2 বছরের অভিজ্ঞতা দেখিয়ে সে এনআইএস থেকে ডিএলএড করে নিয়েছে। এবার সেইটাকে বেস করে সে চাইছে যে সে প্রাইমারি পরীক্ষা দেবে। সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে যে এই ডিএলএড কিন্তু কোনো ফ্রেশার স্টুডেন্টের জন্য নয়, যারা অলরেডি চাকরি পেয়ে আছে তাদের এর পরে সমস্যা হতে পারে। এবং এই মুহূর্তে যে সমস্ত ফ্রেশার স্টুডেন্ট এনআইএস থেকে ডিএলএড করে বসে আছো, তারা কিন্তু ডিএলএড অন্য কোনো রেগুলার কোনো কলেজ থেকে করে নাও, ঠিক আছে, না তো কিন্তু এই ডিএলএড নিয়ে পরে সমস্যা পড়বে। এটা কেবলমাত্র যারা সরকারি চাকরি করছিল সেই সময় তাদের জন্য ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে। এটা ডিএলএড এখন এনআইএস থেকে বন্ধ আছে। ক্লাস মোড যদি আমি বলি, রবীন্দ্র মুক্তর ক্ষেত্রে ক্লাস মোড পুরোটা অফলাইন, স্যাটারডে সানডে ক্লাস হয়, স্যাটারডে আর সানডে ক্লাস হয়, ঠিক আছে। যে স্টাডি সেন্টার যেখানে ভর্তি হয়েছে সেখানে স্যাটারডে সানডে ক্লাস হয়। আর এনআইএস এর ক্ষেত্রে পুরোটা অনলাইন, এখানে কোনো রকম অফলাইন ক্লাস হয় না। এদের পোর্টাল আছে, স্বয়ং বলে পোর্টাল আছে, সেই পোর্টালে কিছু কিছু ক্লাস হয়, ঠিক আছে, আর বাকিটা সেলফ স্টাডি হয়। অফলাইন যেটা হয় সেটা হচ্ছে যে 5টা ক্লাস অ্যাটেন্ড করতে হয়, যেটা আমরা পিসিপি বলেছিলাম আগের ভিডিওতে। পিসিপি, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, 5টা ক্লাস হয়,
যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে কেবলমাত্র সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে পিসিবি ক্লাস হয়, সমস্ত সাবজেক্টের ক্লাস হয় না। ধরো কেউ জিওগ্রাফি নিয়েছে, কেউ হোম সায়েন্স নিয়েছে, কারোর ফিজিক্স আছে, কারোর কেমিস্ট্রি আছে, ঠিক আছে। তো যে সমস্ত বা পেন্টিং আছে, ডেটা এন্ট্রি অপারেশন আছে, এগুলো হচ্ছে এনআইএস এর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। তো সেই সাবজেক্টগুলোর পিসিবি ক্লাস হয়। পিসিবি ক্লাস না করলে প্র্যাকটিক্যালে 50% নম্বর পাওয়া যায় না। তো এই পিসিবি ক্লাস অ্যাটেন্ড করতে হয়, এটা অফলাইনে হয়, ঠিক আছে। বাকি কোনো সাবজেক্টের ক্লাস কিন্তু অফলাইন হয় না, পুরোটা অনলাইন হয়। স্বয়ং বলে যে পোর্টাল আছে সেখানে হয়, সেটা ওয়েবসাইটে খুললে অনেকে দেখতে পাবে। এবার যদি আমি বলি যে এনআইএস কি কি কোর্স করায় আর রবীন্দ্রমুক্ত কি কি কোর্স করায়। রবীন্দ্রমুক্ত কেবলমাত্র কোর্স করছে 10th এবং 12th দুটো, ঠিক আছে। আর এনআইএস কি কোর্স করাচ্ছে, 10th করাচ্ছে, 12th করাচ্ছে, আর এছাড়া বললাম যে ডিএলএড করাচ্ছিল, আর কিছু ভোকেশনাল কোর্স করায়, আর ওবিই করায়, ঠিক আছে। যদি আমি এক্সাম বলি তাহলে এক্সামের সময় কি, এক্সামের টাইম হচ্ছে যারা মাধ্যমিক অর্থাৎ 10th দেবে রবীন্দ্রমুক্ত থেকে, তাদের পরীক্ষা জুন মাসে হয়। অর্থাৎ যে জুন মাসে ভর্তি হয়েছে, যদি কেউ এবছরে 2024-এ জুন মাস নাগাদ ভর্তি হয়, মে থেকে যে সেপ্টেম্বর অবধি ভর্তি চলে, তো যদি কেউ এই সময়ের মধ্যে ভর্তি হয় তাহলে তার পরের বছর গিয়ে জুন মাসে এক্সাম হবে, ঠিক আছে। আর যদি কেউ ডিসেম্বর মাসে ভর্তি হয়, দুবার করে বছরে ভর্তি হয় এবং দুবার করে পরীক্ষা হয়। কেবলমাত্র মাধ্যমিকের জন্য দুবার পরীক্ষা হয়। অর্থাৎ যে এবছরে জুন মাসে ভর্তি হলো সে সামনে বছর জুন মাসে পরীক্ষা দেবে, যে এবছর ডিসেম্বরে ভর্তি হলো সে সামনে বছর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে। এটা গেল মাধ্যমিক ক্ষেত্রে, জুন এবং ডিসেম্বর দুবার পরীক্ষা হয়, ঠিক আছে, এক বছর পরে। আর যারা 12th পরীক্ষা দেবে, এইচএস যারা দেবে তাদের কিন্তু বছরে একবারই পরীক্ষা হয় এবং সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়, ঠিক আছে। তাহলে মাধ্যমিক দুবার পরীক্ষা হয়, যদি জুনে ভর্তি হয় তাহলে পরের বছর জুনে পরীক্ষা দিতে পারবে, আর যদি ডিসেম্বরে ভর্তি হয় তাহলে পরের বছর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা দিতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক করছো তারা একবারই পরীক্ষা দেবে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে। এবার এখানে একটা বিষয় বলে নিই, যে এই যে সেপ্টেম্বরে পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু সব সাবজেক্ট পরীক্ষা হবে না, দুটো কি তিনটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাবে, আবার পরের বছর গিয়ে পরীক্ষা দিতে হবে। এনআইওএস এ যেমন একসাথে সব সাবজেক্ট পরীক্ষা দিয়ে একবারই পাস করা যায়, এর ক্ষেত্রে রবীন্দ্রমুক্তর উচ্চ মাধ্যমিক কিন্তু 2 বছর ধরে পড়তে হবে, ঠিক আছে। সেটা আমরা ডিউরেশনে আবার পরের এতে আছে, আমরা বলছি সেটা। এনআইওএস এর ক্ষেত্রে কি হচ্ছে, বছরে দুবার পরীক্ষা হচ্ছে, একটা এপ্রিল একটা অক্টোবর। মানে একই স্টুডেন্ট সে যদি মনে করে যে সে এপ্রিল মাসে পরীক্ষা দেবে তাহলে সে এপ্রিল মাসের জন্য ভর্তি হয়। এবার মনে করো সে এপ্রিলে পরীক্ষা, তার ভালো প্রস্তুতি হয়নি, সে অক্টোবরে পরীক্ষা দেবে এই বছরেই, সে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। বা এপ্রিল হয়তো সে পরীক্ষা দিল, তার রেজাল্ট খারাপ হলো, একটা সাবজেক্টে ফেল এলো বা সে কোনো একটা সাবজেক্টে মার্কস কম পেলো, সে কিন্তু আবার পুনরায় অক্টোবরে পরীক্ষা দিতে পারবে, যেটা রবীন্দ্রমুক্তে এগুলো করা যায় না, ঠিক আছে। আর একটা মোড যেটা আমি বললাম ওডি, অন ডিমান্ড এক্সাম, সেটা পাবলিক এক্সামিনেশন যেটা হয়ে যাচ্ছে এপ্রিল এবং অক্টোবর, এর পরে রেজাল্ট বেরোনোর পরেই সে পরের যে পাবলিক এক্সামিনেশন আছে তার আগে অবধি 3-4 মাস যে কোনো মাসে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। যেটা আমি বললাম যে কারোর হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল এলো, সেই সঙ্গে সঙ্গে অন ডিমান্ডে পরীক্ষা দিয়ে পাস করে যেতে পারে, ঠিক আছে। যদি ডিউরেশন বলি তাহলে ডিউরেশন হচ্ছে যে রবীন্দ্রমুক্ত মাধ্যমিক যদি কেউ দেয় তাহলে পুরো 1 বছর লাগবে, কারণ এই জুন মাসে যদি ভর্তি হয় পরের বছর জুন মাসে পরীক্ষা দেবে, আর এই ডিসেম্বরে যদি ভর্তি হয় তাহলে পরের বছর ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছে, তাহলে 1 বছর পুরো লাগছে। আর উচ্চ মাধ্যমিক যদি কেউ দেয় ক্লাস 12 তার কিন্তু 2 বছর লাগছে, কারণ বছরে একবার পরীক্ষা হচ্ছে, সেটা সেপ্টেম্বর মাসে, যেটা আমরা দেখালাম যে একবারই পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে সব সাবজেক্ট সে পরীক্ষা দিতে পারছে না, তার যে 6টা সাবজেক্ট সে সব সাবজেক্ট পরীক্ষা দিতে পারছে না, 5টা কম্পালসারি আর একটা হচ্ছে তার অ্যাডিশনাল। 6টা সাবজেক্ট পুরো পরীক্ষা দিতে পারছে না, 3টে সাবজেক্ট বা 2টো সাবজেক্ট তার যতটা প্রস্তুতি হয়েছে সে পরীক্ষা দেবে, আবার তার পরের বছরে গিয়ে আবার 2টো কি 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, অর্থাৎ তার 2 বছর দুবার পরীক্ষা দিতে হবে, এটা রবীন্দ্রমুক্তর ক্ষেত্রে। আর এনআইএস এর ক্ষেত্রে কি হচ্ছে, এনআইএস 6 মাসের মধ্যেই কোর্স কমপ্লিট করে নেওয়া যায় বা ম্যাক্সিমাম 1 বছর লাগতে পারে। যেমন এই মুহূর্তে ধরো এখন 2024 মে মাস চলছে, তো এখন যদি কেউ ভর্তি হয় তাহলে সে 2025-এর এপ্রিলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তার ক্ষেত্রে 1 বছর লেগে যাচ্ছে।
বা 1 বছর একটু কম, ঠিক আছে, এই সময়টা লাগছে। কিন্তু কেউ যদি আর একটু আগে ভর্তি হতো, ঠিক আছে, যদি মনে করো কেউ 15ই মার্চের আগে ভর্তি হতো, 15ই মার্চ অবধি ভর্তি হতো, তাহলে সে কিন্তু এবছরেই পরীক্ষা দিতে পারত। অর্থাৎ কেউ যদি 15ই মার্চের আগে ভর্তি হতো এবছর 2024-এ, তাহলে সে এবছরেই অক্টোবরে পরীক্ষা দিত। অনেকেই ভর্তি হয়েছে যে 2024-এ যে পরীক্ষা দেবে, যে 2024-এর 15ই মার্চের আগে যারা ভর্তি হয়েছে সে এবছরই অক্টোবরে পরীক্ষা দিয়ে দেবে। তাহলে তার 6 মাস লাগছে, তো 6 মাসের মধ্যেই এনআইএস থেকে পাশ করে নেওয়া যায়, ঠিক আছে। যেটা রবীন্দ্রমুক্ত উচ্চ মাধ্যমিক যদি 2 বছর লেগে যাচ্ছে, সেটা কিন্তু এখানে 6 মাস লাগছে, ঠিক আছে। এবার যদি আমি বলি অ্যাডমিশনের টাইম কি আছে, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের অ্যাডমিশন টাইম কি না, মে থেকে আগস্ট মাসে ভর্তি হয়, ঠিক আছে। এইটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে 10th, এটা একবার ভর্তি হয়। আর আরেকবার হচ্ছে ডিসেম্বরে একবার ভর্তি হয়, এটাও 10th। দুবার ভর্তি হয়, দুবার পরীক্ষা হয়, যেটা আমি দেখালাম। যারা এই সময়টা ভর্তি হবে তারা পরের বছর জুন মাসে পরীক্ষা দেবে, আর যারা ডিসেম্বরে ভর্তি হচ্ছে তারা পরের বছর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা দেবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ ভর্তি হয়, তারা পরের বছর গিয়ে সেপ্টেম্বরে প্রথমবার পরীক্ষা দেবে, আবার তার পরের বছর সেপ্টেম্বরে গিয়ে আবার 2-3টে সাবজেক্ট দেবে, দিয়ে 2 বছর দিয়ে তার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে। আর যদি এনআইএস এর ক্ষেত্রে বলি, এনআইএস এর ক্ষেত্রে যদি বলি তাহলে 16ই মার্চ থেকে 15ই সেপ্টেম্বর যারা এই সময়ের মধ্যে ভর্তি হবে তারা এপ্রিল মাসে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এই সময়ে যে ভর্তি চলছে, এই যে 2024 16 মার্চ, আমি কি বললাম 15ই মার্চের আগে যারা ভর্তি হয়েছে তারা এবছর অক্টোবরে পরীক্ষা দিচ্ছে। তো 15ই মার্চ যেই পার হয়ে গেছে, 16ই মার্চ থেকে এবছর সেপ্টেম্বরের 15 তারিখ অবধি যারা ভর্তি হবে তারা 2025-এর এপ্রিল মাসে পরীক্ষা দেবে। তাহলে এপ্রিল মাসে যারা পরীক্ষা দেবে তারা 15ই সেপ্টেম্বর অবধি ভর্তি হতে পারবে। এর মধ্যে অনেকগুলো ধাপ আছে, 200 টাকা লেট ফাইন আছে, 400 টাকা লেট ফাইন আছে, 700 টাকা লেট ফাইন আছে, ঠিক আছে। যারা 15ই সেপ্টেম্বর লাস্ট ভর্তি হবে তারা 700 টাকা লেট ফাইন দিয়ে ভর্তি হতে হবে। তো এই টাইমের মধ্যে ভর্তি হলে এপ্রিল মাসে পরীক্ষা দেওয়া যাবে। আর যারা 16ই মার্চ থেকে 15ই, এটা 16ই সেপ্টেম্বর হবে, যারা 16ই সেপ্টেম্বর থেকে 15ই মার্চ অবধি ভর্তি হয়েছে তারা অক্টোবর মাসে পরীক্ষা দিচ্ছে, এবছর অক্টোবর মাসে তারা পরীক্ষা দেবে, ঠিক আছে। যারা 2023-এর যারা সেপ্টেম্বর থেকে ভর্তি হয়েছে 16ই সেপ্টেম্বর থেকে, এবং 2024-এর 15ই মার্চ অবধি যারা ভর্তি হয়েছে তারা এবছর 2024-এর অক্টোবরে পরীক্ষা দেবে। মোটামুটি 7-8 মাস আগে পরীক্ষা, 7-8 মাস আগে অ্যাডমিশন ক্লোজ হয়ে যায়, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ যদি বলি তাহলে রবীন্দ্রমুক্তর ফর্ম ফিল আপ পুরোটাই অফলাইন হয়, নিজে থেকে ভর্তি হওয়ার কোনো সিস্টেম নেই। যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে, আমাদের আগের ভিডিও আছে সেখানে গিয়ে দেখে নিতে পারবে। ওয়েবসাইটে গিয়ে যে স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারে সেখানে গেলে সেখানে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সেখানে যে ইনচার্জ আছে, ক্লাস যে রবীন্দ্রমুক্তটা দেখভাল করছে, যিনি ইনচার্জ আছেন, তার সহযোগিতায় ওখানে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে হয়। কোনো অনলাইনে ভর্তি হওয়ার সিস্টেম নেই, পুরোটাই অফলাইন, স্কুলে যেতে হবে। আর যেটা এনআইএস এর ওয়েবসাইট বললাম www.nis.ac.in, এই ওয়েবসাইটের মাধ্যমে এনআইএস ওয়েবসাইটে অনলাইনে ভর্তি হওয়া যায়। অনলাইনের ভর্তি প্রক্রিয়া একটু জটিল, অনেকগুলো স্টেপ পার হতে হয়, তবু অনলাইনে ভর্তি হওয়া যায়। ছাত্ররা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ভর্তি হতে পারে বা আমাদের মতো কোনো সেন্টারের মাধ্যমে ভর্তি হয়, ঠিক আছে। অ্যাপ্রুভ কি? অ্যাপ্রুভ বডি হচ্ছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, এবং এনআইএস এর ক্ষেত্রে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ভারত সরকার। ফলে এটা হচ্ছে রাজ্য সরকারের বোর্ড, স্টেট বোর্ড, এটা হচ্ছে কেন্দ্র সরকারের বোর্ড, ভারত সরকারের বোর্ড, ঠিক আছে। দুটোই সরকারি বোর্ড। স্ট্রিম যদি বলি যে কোন কোন সাবজেক্ট পরীক্ষা নেওয়া হয়, তাহলে আর্টস, কমার্স, সায়েন্স, 3টে স্ট্রিমই এখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষা দেওয়া যায়। আর
এনআইএস এর ক্ষেত্রেও আর্টস কমার্স সায়েন্স পরীক্ষা দেওয়া যায়। এবারে আমি কতগুলো বিষয় যেগুলো আলোচনা করব, এগুলো ইন জেনারেল ইনফরমেশন। এবার আমরা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে কি সাজেস্ট করি সেটা আমরা একটু আলোচনা করব। যদি আমি বলি যে রবীন্দ্র মুক্তর অসুবিধা কি, আমি প্রথম যদি বলি যে আরএমভির প্রবলেম কি আছে, প্রথমে বলবো টেন্থের প্রবলেম কি? ম্যাথ মানে অঙ্ক, সায়েন্স মানে বিজ্ঞান, আর হচ্ছে ইংলিশ। এই তিনটে সাবজেক্ট কেউ যদি মাধ্যমিক পরীক্ষা রবীন্দ্রমুক্ত থেকে দিতে চায় তাহলে তাকে তিনটে সাবজেক্ট নিতেই হবে, এবং মোট 7টা সাবজেক্ট নিতে হবে। 7টা সাবজেক্ট নিতে হবে, 5টা কি 6টা নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, 7টা সাবজেক্ট নিতে হবে। এবং সেক্ষেত্রে অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান এগুলো কম্পালসারি, যেগুলোতে যতই পড়াশোনা করা হোক, যতই প্র্যাকটিস করা হোক, এই ম্যাথ করে, সায়েন্স করে, এগুলো থেকে নিজে থেকে পড়াশোনা করে পাশ করে আসা একটু অসুবিধাজনক, কঠিন। ঠিক আছে, এবার যদি আমি এইচএস এর ক্ষেত্রে বলি, এইচএস রবীন্দ্রমুক্তর প্রবলেম কি? কি প্রবলেম আছে না, প্রবলেম হচ্ছে যে 2 ইয়ার্স লাগে। আমার খুব প্রয়োজন মার্কশিটের, আমি কোথাও কাজে লাগাবো, আমার এবছর দরকার বা সামনে বছর আমার এপ্রিল অবধি দরকার, আমি রবীন্দ্রমুক্ত থেকে সেটা করতে পারবো না, আমার 2 বছর লাগবেই। আমি যদি সেপ্টেম্বরে, সারা বছর ভর্তি হওয়া যায় না, ফলে আমার ওয়েট করতে হবে কোন সময় ভর্তির ডিক্লারেশন দিচ্ছে, সেপ্টেম্বর মাসে ভর্তি হব, সামনে বছর সেপ্টেম্বর মাসে আমি অ্যাডমিশন কখন নিচ্ছি, সেপ্টেম্বর মাস নাগাদ আমি ভর্তি হচ্ছি, আমি কখন এক্সাম দিচ্ছি, পরের বছর সেপ্টেম্বর, 2টো কি 3টে, তারপরের বছর সেপ্টেম্বর, আবার বাকি সাবজেক্টগুলো 2টো 3টে 4টে 6টা যেটাগুলো বাকি থাকছে। তার মানে আমার টোটাল লাগছে 2 ইয়ার্স। বোঝা গেল? তার মানে আমার রবীন্দ্রমুক্ত থেকে পরীক্ষা দিতে চাইলে আমার বাংলা মিডিয়ামে পরীক্ষা হবে, অসুবিধা নেই, প্রশ্ন বুঝতে অসুবিধা নেই, কিন্তু আমার সময় লাগবে 2 বছর, এর আগে কোনোভাবে কমপ্লিট করা সম্ভব নয়। এখানে অনেকে বিষয় আছে, অনেকে আমাদের ফোন করে যে তাকে নাকি কোনো ইনস্টিটিউট বলেছে 2 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, 3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, 6 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, 25,000 লাগবে, 30,000 লাগবে, 50,000 লাগবে। এই সমস্ত ফাঁদগুলোতে পা দেবে না, এরকমভাবে মার্কশিট দেওয়া যায় না। আরটিআই আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই 2005, যদি কোনো মার্কশিট হাতে পাও, কেউ যদি দেয়, সেটা যে কোনো কোর্ট, তোমার বাড়ির কাছাকাছি যে কোর্ট আছে সেই কোর্টের যে কোনো উকিলকে 100 টাকা দেবে, সে সেই মার্কশিটটা ভেরিফাই করে বলে দেবে যে সেই মার্কশিটটা অরিজিনাল কিনা। সেই মার্কশিটটা কপি আরটিআই করে বোর্ডে পাঠাবে, বোর্ড থেকে তার রিপোর্ট আসবে, যদি পজিটিভ রিপোর্ট আসে তার মানে ঠিক আছে, যদি নেগেটিভ রিপোর্ট আসে তার মানে ভুল আছে। বিনা পরীক্ষায় এরকমভাবে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের রেজাল্ট দেওয়া যায় না 2 মাস 3 মাসের মধ্যে। বোঝা গেল? এবারে যদি আমি এনআইএস এর ক্ষেত্রে বলি, এনআইএস এর ক্ষেত্রে সুবিধা কি আছে? এনআইএস এর 10th সাবজেক্ট নিতে হয় কটা? 5টা বা 6টা। একটাতে ফেল করলেও, একটাতে যদি ফেল হয়, 5টাতে পাস হয়, তাও ওভারঅল পাস। মার্কশিটে একটা সাবজেক্ট ফেল এসছে, 6টা সাবজেক্ট নেওয়া ছিল, কিন্তু 5টা সাবজেক্ট পাস আছে, তবুও পাস।
আর সুবিধা কি না, এখানে টিএমএ থাকে, টিএমএ 20% টিএমএ, যত নম্বর থিওরি আছে তার 20% টিএমএ, সেখান থেকে নম্বর পাওয়া যায়। প্র্যাকটিক্যাল থাকে, এমন এমন সাবজেক্ট আছে যেখানে প্র্যাকটিক্যাল থাকে, সেই প্র্যাকটিক্যালে অনেক নম্বর পাওয়া যায়, আর থিওরি পরীক্ষা দিতে হয়। এবারে সমস্যা এখানে সেটা হচ্ছে যারা এনআইএস থেকে মাধ্যমিক দেবে তাদের কোনো সাবজেক্টে প্রশ্ন বাংলায় হবে না, ঠিক আছে, সব ইংরেজিতে প্রশ্ন হবে। সেটা যদি কোনো রকম বুঝে নেওয়া যায় এবং পরীক্ষা দেওয়া যায় তাহলে অসুবিধা নেই। এক্ষেত্রে এনআইএস থেকে মাধ্যমিক দেওয়া তবু সহজ, কারণ এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের মধ্যে ম্যাথ, সায়েন্স আর ইংলিশ, এই 3টে সাবজেক্ট না নিয়েও 5টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল আছে অনেক, 70 প্র্যাকটিক্যাল, 60 প্র্যাকটিক্যাল, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে মনে করো তুমি অ্যাসাইনমেন্ট জমা করেছো, প্র্যাকটিক্যাল জমা করেছো, তাহলে অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে তুমি অনেক নম্বর পেয়ে গেছো, তোমার থিওরি পরীক্ষাতে আর বসার দরকার নেই। তুমি থিওরি পরীক্ষা অ্যাবসেন্টও থাকো তবু তুমি নম্বর পাবে এবং তোমার ওই সাবজেক্ট পাস হিসেবে গণ্য হবে। কারণ এনআইএস এর মাধ্যমিকের নিয়ম হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে টিএমএ মিলিয়ে পাস। তো তুমি যে মনে করো থিওরিতে বসলে না, তোমার প্র্যাকটিক্যালে পেন্টিং সাবজেক্টে তুমি ধরো প্র্যাকটিক্যাল দিয়েছো 70-এ তুমি 60 পেয়েছো, আউট অফ 70 70 পেয়েছো, আর অ্যাসাইনমেন্টে 6-এ ধরো তুমি 5 পেয়েছো, তাহলে 65 পেয়ে গেছো, 65। তুমি থিওরিতে অ্যাবসেন্ট এলে, পরীক্ষায় বসতে গেলে না, 65 তুমি নম্বর পেয়ে গেলে, পরীক্ষা দেওয়ার দরকার নেই। ডেটা এন্ট্রি অপারেশন আছে একই রকম, তার 60 থাকে প্র্যাকটিক্যাল, তুমি ধরো 50 পেলে, আর 40 হচ্ছে থিওরি, আর 60 যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 40 যদি থিওরি, তাহলে 20 নম্বরের হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, 20%। তাহলে সেখানে ভুল বললাম, 8 নম্বর, ঠিক আছে, 8 নম্বর হচ্ছে সেখানে অ্যাসাইনমেন্ট থাকছে, সেখানে ধরো তুমি 5 পেয়েছো, তাহলে ওভারঅল তুমি 55 পেয়েছো। 55 তুমি থিওরি পরীক্ষা বসতে গেলে না, 65 পেয়ে গেলে, 55 পেয়ে গেলে। বাংলা সাবজেক্ট বাংলায় হবে, ইংরাজি নিলে ইংরাজি নাও, ঠিক আছে। আর কিছু সাবজেক্ট খুব ইজি সাবজেক্ট আছে, সেগুলো 2-4টে জিনিস প্রায় ঘুরিয়ে ফিরে একই রকম আসে, সেগুলো একটু দেখে শুনে নিতে পারলে তুমি পাস করে যাবে কনফার্ম। তাহলে এই হচ্ছে এনআইএসের সুবিধা, ঠিক আছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেটা তোমাকে অঙ্ক ইংরাজি নিতে হচ্ছে, এখানে নিতে হবে না। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল বেশি, তুমি যদি নম্বর বেশি পেয়ে যাও তাহলে তোমার থিওরি পরীক্ষা না বসলেও তুমি ওই সাবজেক্ট পাস থাকছো, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি বলি, এইচএস এর ক্ষেত্রে, এইচএস এর এনআইএস এর কি বিষয়, একই রকম, তুমি 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট, ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। 5টাতে পাস হলেই পাস, 5টা সাবজেক্টে পাস হলেই পাস। এবারে এই যে 5টা সাবজেক্ট, এর মধ্যে তুমি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট আর কিছু কিছু সাবজেক্ট আছে যেটা প্রশ্নও বাংলায় হবে। তুমি যখন বাংলা মিডিয়ামে ভর্তি হতে চাইছো, তোমার যখন ফর্ম ফিল আপ হবে, তুমি যখন মিডিয়াম বাংলা চয়েস করবে, এক্ষেত্রে মাধ্যমিকে যেটা অপশন নেই যে বাংলায় প্রশ্ন হওয়ার বা বাংলা মিডিয়াম আলাদা স্কুল, উচ্চ মাধ্যমিকে কিন্তু এই অপশন আছে। সেক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর হচ্ছে সোসিওলজি, এই সাবজেক্টগুলো বাংলায় পরীক্ষা হবে, প্রশ্ন বাংলায় হবে। যদি তুমি বাংলা মিডিয়াম চয়েস করো, তোমাকে স্কুল অপশন দেবে, সেই স্কুলে যদি তুমি ভর্তি হও তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স আর সোসিওলজি, এই 4টে সাবজেক্ট তোমার বাংলায় প্রশ্ন আসবে। এবার তুমি বাংলা ইংরাজি নিয়ে নিলে, সাথে 6টা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। বা তুমি একটা সাবজেক্ট পেন্টিং নিয়ে নিলে, 30 নম্বর তো মাত্র পরীক্ষা দিতে হবে, 6 নম্বর পেলে পাস থিওরিতে, সেখানে তুমি 70 নম্বরের প্র্যাকটিক্যালের সুবিধা পাচ্ছ, এখানে যদি 60 পেয়ে যাও, আর অ্যাসাইনমেন্টে যদি 5 পাও তাহলে এখানে পাচ্ছ 65, আর থিওরিতে 30 নম্বরে 6 পেলে পাস, 7 পেলে।
তবে এখানে সমস্যা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কিন্তু আলাদা আলাদা করে পাশ করতে হবে। মানে উচ্চ মাধ্যমিকের নিয়ম হচ্ছে তোমাকে থিওরি, প্র্যাকটিক্যাল, টিএমএ এই 3টে সাবজেক্ট তোমাকে প্রত্যেকটায় 33% নম্বর পেতে হবে। ধরো তুমি থিওরি 33 পেয়েছো, প্র্যাকটিক্যালে 33 পেয়েছো, অ্যাসাইনমেন্টে 33 পাওনি, তোমাকে আবার পরের বারে পরীক্ষা অ্যাসাইনমেন্ট আলাদা করে দিতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে 33 পেতে হবে, যেটা মাধ্যমিকে নেই। মাধ্যমিকে এগুলো সব মিলিয়ে 33 পেলে হয়ে যাবে। ঠিক আছে, এ গেল এনআইএস। রবীন্দ্র মুক্ত তোমার 2 বছর লাগছিল এইচএস করতে। এইচএস রবীন্দ্র মুক্তে লাগবে 2 বছর, সেটা এনআইএসে লাগবে 6 মান্থ বা ম্যাক্সিমাম 1 ইয়ার। ঠিক আছে, এই গেল রবীন্দ্র মুক্ত এবং এনআইএস। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ঠিক আছে, এবারে তোমাদের যদি মনে করো তোমরা বাংলা মিডিয়ামে উচ্চ মাধ্যমিক পড়বে, আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যেটা টিওসির সুবিধা পাওয়া যায়, যেটা আমরা আগের ভিডিওতে বললাম, যে যদি কেউ এবছর পরীক্ষা দিয়ে পাশ করে, মানে ফেল করে গেছে কোনো সাবজেক্টে, একটা দুটো সাবজেক্টে, তাহলে সে টিওসির সুবিধা নিয়ে 2টো সাবজেক্ট তার আগের মার্কশিট থেকে ট্রান্সফার অফ ক্রেডিট সুবিধা নিয়ে 3টা সাবজেক্ট দিয়ে 5টা সাবজেক্ট একটা পেপারেই, মানে একটা মার্কশিটের মধ্যেই পাশ করে নিতে পারো। দিয়ে যে সমস্ত তোমার বন্ধুরা যারা তোমার সঙ্গে পড়ছিল ভালো নম্বর পেয়ে পাশ করেছে, তুমি করতে পারোনি বলে হতাশাগ্রস্ত ছিলে, তুমি আবার তাদের সাথে গিয়ে কলেজে ভর্তি হতে পারো। তোমার কোনো ইয়ারলেস হবে না, 1 মাসের মধ্যেই তুমি অন ডিমান্ড দিয়ে রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা আগের ভিডিওতে বললাম। তো এনআইএসে এইসব সুবিধাগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের যদি এনআইএসের বা রবীন্দ্র মুক্ত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এবং যারা পরীক্ষা দিচ্ছ অক্টোবরে, আমরা একটা ধারাবাহিক সিরিজ তৈরি করছি। যারা অক্টোবর 2024 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমরা রেগুলার প্রশ্ন উত্তর এখানে আলোচনা করছি। তো সেগুলো আমরা দেখতে থাকো, এবং যদি গাইডেন্স লাগে বা ভর্তির প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাদের যে অফিসিয়াল নম্বর রয়েছে আমাদের ইনস্টিটিউটের, সেখানে ফোন করো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা সমস্ত রকমভাবে তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।